৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। বৈরী আবহাওয়ার কারণে এবার ক্যাপিটাল হিলের ভেতরে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাম্পের আগে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। Trump do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear That I will faithfully execute. that I will faithfully execute The office of President of the United States. the office of President of the United States. দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। Constitution of the United States. So help me God. So help me God. Congratulations. তীব্র ঠান্ডার কারণে ক্যাপিটাল হিলের ভেতরে রোটুন্ডায় শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ১৯৮৫ সালে একই জায়গায় শপথ নিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগান। শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বারাক ওবামা, জর্জ বুশ ও ফার্স্ট লেডি লরা বুশ। আরও ছিলেন ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস সহ ফেডারেল কর্মকর্তা ও ট্রাম্প ভক্তরা। এর আগে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানান জো বাইডেন। এ সময় তার সাথে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন। আর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে স্বাগত জানান বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ওয়াশিংটনের সেন্ট জনস চার্চে প্রার্থনায় যোগ দেন ট্রাম্প। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী মেলানিয়া ও পরিবারের অন্য সদস্যরা। -13 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করেই ক্যাপিটাল হিলের সামনে জড়ো হয় ট্রাম্পের হাজারো সমর্থক। শপথ অনুষ্ঠানে খরচ হয়েছে $200 মিলিয়ন, আর নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন ন্যাশনাল গার্ডের ৭,৮০০ সদস্য সহ আইন প্রয়োগকারী সংস্থার ২৫,০০০ সদস্য। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই যুক্তরাষ্ট্রকে ঢেলে সাজানোর প্রত্যয় জানান ডোনাল্ড ট্রাম্প। বলেন, একটি গর্বিত, সমৃদ্ধ, স্বাধীন জাতি গঠনে অগ্রাধিকার দেওয়া হবে। বিদায়ী বাইডেন প্রশাসন ও অভিবাসী সংকট মোকাবেলায় ব্যর্থতার কথাও তুলে ধরেন ট্রাম্প। এ সময় বিচার বিভাগে ভারসাম্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে গর্বিত, সমৃদ্ধ ও মুক্ত জাতি গড়ার প্রত্যয় তার। সার্বভৌমত্ব পুনরুদ্ধারেরও প্রতিশ্রুতি দেন ট্রাম্প। এখন থেকেই আমাদের সোনালী যুগের শুরু। আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ ও সম্মানিত হবে। আমি আমেরিকাকেই প্রথমে রাখব। আমাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা পুনরুদ্ধার করা হবে। ন্যায় বিচারের দাঁড়িপাল্লা আবারও ভারসাম্যপূর্ণ হবে। মার্কিন বিচার বিভাগের জঘন্য, হিংসাত্মক ও অন্যায্য অস্ত্র শেষ হবে। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হবে একটি গর্বিত, সমৃদ্ধ ও স্বাধীন জাতি গঠন করা। ভাষণে বিদায় বাইডেন প্রশাসন এবং অভিবাসীর সংকট মোকাবেলায় ব্যর্থতার কথাও তুলে ধরেন ট্রাম্প। দুর্যোগের সময় স্বাস্থ্য ব্যবস্থার ভূমিকা নিয়ে সমালোচনা করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে ঈশ্বর তাকে বাঁচিয়ে রেখেছেন বলে মন্তব্য করেন তিনি। গত ৮ বছরে ২৫০ বছরের মার্কিন ইতিহাসে যে কোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি পরীক্ষা দিয়েছি। অনেক শিখেছি। আমাদের প্রজাতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা সহজ ছিল না। যারা আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, তারাই আমার স্বাধীনতা ও জীবন কেড়ে নিতে চেয়েছে। আমেরিকাকে আবারও মহান করতে ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। এ সময় রিপাবলিকানদের ঐতিহাসিক জয়ের জন্য অশ্বেতাঙ্গ ও হিস্প্যানিক ভোটারদের সাধুবাদ জানান ট্রাম্প। মার্টিন লুথার কিং এর স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় জানান তিনি। ইসরায়েল হামাস অস্ত্রবিরতির প্রসঙ্গ টেনে নিজেকে শান্তি স্থাপনকারী বলে আখ্যা দেন ট্রাম্প। এ সময় স্ট্যান্ডিং ওভেশন দেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দেশের বাসিন্দারা। অনেক ব্রিটিশ নাগরিকের মতে ট্রাম্প পুরো বিশ্বের জন্য ক্ষতিকর। তবে আমেরিকার প্রয়োজনেই প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে দরকার বলে মনে করছেন কেউ কেউ। এদিকে রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধে ট্রাম্পের উদ্যোগ নিয়ে আশাবাদী নন ইউক্রেনীয়রা। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের ধারণা, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগানকে বাস্তবায়িত করতেই পদক্ষেপ নেবেন তিনি।
তবে তার অভিষেক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দেশের মানুষ। ট্রাম্প পুরো বিশ্বের জন্যই ক্ষতিকর, কিছুটা ভীতিকর বটে। ইউক্রেন রাশিয়ার সংঘাত বন্ধে তার দেয়া প্রতিশ্রুতি নিয়ে আমি উদ্বিগ্ন। ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া এমন পরিবর্তন যা আমেরিকার প্রয়োজন। তিনি আমেরিকার জন্য ভালো হবেন। রাশিয়ার সাথে সংঘাত বন্ধ ইস্যুতে খুব বেশি আশাবাদী নন ইউক্রেনীয়দের পাশাপাশি দেশটির সেনারাও। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়েও শঙ্কিত তারা। সত্যি বলতে আমি খুব বেশি আশা করি না। আমি আমার দায়িত্ব পালন করছি। আমার পক্ষে কিছু বলা কঠিন, কিন্তু রুশ সেনারা আমাদের ওপর যখন তখন হামলা চালাচ্ছে। যুদ্ধক্ষেত্রেই তাদের আটকাতে না পারলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। এদিকে ট্রাম্প শাসনামলের সম্ভাব্য প্রভাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মধ্য ইউরোপীয়রা। হাঙ্গেরির মানুষদের আশা ইউরোপকে ইউক্রেন সংঘাত থেকে সরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেবেন ট্রাম্প। এছাড়া সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে ট্রাম্পকেই ভালো মনে করেন পোল্যান্ড ও হাঙ্গেরির বাসিন্দারা। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ায় উদ্বিগ্ন চীনের বাসিন্দারা। চীনা পণ্যে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় হতাশা প্রকাশ করেছেন তারা। চীনের অর্থনৈতিক অগ্রগতিতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নয়ন চায় বেইজিংবাসী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়ে চীনা পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অত্যন্ত আসক্তিকর মাদক ফেন্টানাইলের পাচার বন্ধে বেইজিং প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এই শুল্ক আরোপের হুমকি দেন তিনি। সোমবার দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ট্রাম্প। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেইজিংয়ের বাসিন্দারা। ট্রাম্পের পদক্ষেপে চীনা অর্থনীতি প্রভাবিত হলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তারা। চীনের অর্থনৈতিক পরিস্থিতি এমনিতেই নাজুক অবস্থায় আছে। এর মধ্যে যদি চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ বাঁধে সাধারণ মানুষ দুর্ভোগে পড়বে। আমরা দুদেশের সম্পর্কের উন্নয়ন চাই। করোনা মহামারীর প্রভাব আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ চীনা অর্থনীতির উপর কেমন প্রভাব ফেলবে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এদিকে তাইওয়ান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের মনোভাব কেমন হবে তা নিয়েও উদ্বিগ্ন বেইজিং। স্বশাসিত দ্বীপটিকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন, যার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও চীনের প্রতি অনেকটা বিরূপ মনোভাব ছিল ডোনাল্ড ট্রাম্পের। প্রযুক্তি খাত সহ চীনা পণ্যের উপর আরোপ করেছে নানা নিষেধাজ্ঞা। তবে গত 6 জানুয়ারি ট্রাম্প জানান প্রতিনিধিদের মাধ্যমে চীনা প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। এ সময় দুদেশের সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন লেখক ও সাংবাদিক আনোয়ার শাহাদাত। আনোয়ার শাহাদাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজে আপনাকে স্বাগত। ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্ব রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে? আবারও কি কোনো বাণিজ্য যুদ্ধ বা সংঘাত সৃষ্টি হতে পারে কিনা? সেটি তো তিনি ঘোষণাই দিয়েছেন টেরিফের প্রশ্নে। যদিও আমেরিকার এক্সপার্টরা সেভাবে মনে করে না যে টেরিফটা আসলে এটা তার মোর পলিটিক্যাল দেন দ্য রিয়াল থিং। সো ওই অর্থে যুদ্ধ সেখানে একটা, আর অন্য যে সব জায়গাগুলোতে সে বলে তার কোনো কথাই সত্য না। কার্যত রেকর্ড অনুযায়ী তিনি কখনো কোনো সত্য কথা বলেন না এবং তিনি একজন আনপ্রেডিক্টেবল পারসন। সেক্ষেত্রে খুব যে পরিবর্তন হবে তা না। পরিবর্তন যেটা হবে, তার দলের পক্ষে তিনি যেভাবে ক্যাম্পেইন করেছেন ইউক্রেনকে দেখার জন্য, সেখানে উনি একটি সমঝোতার কথা বলবেন, কিন্তু ইউক্রেন পলিসিটা এক্সিকিউট করার ক্ষমতা সম্পূর্ণ ওনার হাতে নেই কখনো। যেমন টাকা দেওয়ার ক্ষেত্রে তার নিজের ইচ্ছার কিছু যায় আসে না। ওটি কংগ্রেস যে অনুমোদন করবে সেই অনুমোদন অনুযায়ী টাকাটা যাবে এবং তাকে সাইন করতে বাধ্য করা হবে। ওইগুলিতে আমার মনে হয় না কোনো পরিবর্তন হবে। পরিবর্তন যেটা হয়েছে অলরেডি সেটা দেখতে পাচ্ছেন কিছুটা, সবটাই এখানকার রাজনীতিক। আমি নিউ ইয়র্ক টাইমস এখন দেখতে পাচ্ছি যে ট্রাম্প পার্ডনস 1500 জানুয়ারি 6 ডিফেন্ডেন্টস। এগুলো এখানকার পলিটিক্যাল। তারপরেও আছে বিশ্ব রাজনীতি, যেমন ন্যাটোর ব্যাপারে খুব ভয়াবহ প্রভাব তৈরি হবে। আর একটা হচ্ছে যে অলরেডি হয়তো আপনারা সংবাদে দেখেছেন যে ক্লাইমেট কমিটি থেকে প্রত্যাহার করেছে। সেইগুলো হচ্ছে আন্তর্জাতিক প্রভাব, কিন্তু অন্য রাজনীতিতে খুব প্রভাব পড়ার কিছু নাই। কিন্তু সবচেয়ে একটা জিনিস আমার অ্যাড্রেস করতে ইচ্ছা করে, সেটা হচ্ছে ধরা যাক যেভাবে মনে করা হচ্ছে হামাস এবং ইসরায়েলের ব্যাপারে, সেটি সম্পূর্ণই ভুল। সেটা রিপাবলিকান পার্টি এবং ডেমোক্র্যাট প্রায় সব এক।
উনি যেটি বলেছেন সেটি ভোটের জন্য বলেছেন এবং মুসলিম এবং যারা আন্তর্জাতিকভাবে ওইটাকে সাপোর্ট করে এবং এখানকার স্টুডেন্টরা কিন্তু সাপোর্ট করেছে প্যালেস্টাইনের কজকে, ওই ভোটগুলো নেয়ার জন্য ওই কথা বলেছে। কিন্তু আসলে সে হচ্ছে কার্যত মোর এন্টি হামাস, মোর এন্টি প্যালেস্টাইন দেন ইসরায়েলের। ওই জায়গাটা সে একটা সমঝোতা করবে, অ্যাক্ট করবে, কিন্তু কার্যত কোনো ক্রমে সেটি এর আগের প্রশাসনের চাইতে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো ওই অর্থে আপনার প্রশ্নের উত্তরে বলা যায় যে খুব যে বেশি কিছু পরিবর্তন হবে তা না। যুদ্ধ থামবে বলে যে ঘোষণা দেওয়া হয় এগুলির কোনো অর্থ নেই। কারণ আমেরিকান পলিসি যেভাবে চলে তার কোনো প্রভাবই থাকবে না। সে মুখে বলবে, এটা ঠিক করে ফেলেছি, ওটা ঠিক হয়ে গেছে এগুলো। কিন্তু যে ফরেন পলিসি সেটা ঠিক থাকে অলওয়েজ আমেরিকান পলিসির মধ্যে থাকে, খুব সামান্য এদিক ওদিক চেঞ্জ হয়। এটি আসলে একটা রেকর্ড আমেরিকার জন্য। ফলে এটি এই নয় যে আমি মনে করছি, এটি রেকর্ড আমেরিকার জন্য। জি, যেমন আপনি উনি বলছেন বলেছে জি, আপনি বলছেন ফরেন উনি আগে পলিসিতে করে খুব যে একটা পরিবর্তন আসবে না। সেক্ষেত্রে যদি একটু বাংলাদেশের প্রসঙ্গে আসি, যে কিছু বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে চাপ দিতে পারে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে আপনার অভিমত কি? এ বিষয়ে আমি সম্পূর্ণই আমার ব্যক্তিগত বাঙালি হিসেবে নয়, আমি আমেরিকান পলিটিক্স এবং পলিসি যেভাবে অবজার্ভ করি সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলি। কোনো ক্রমে আমেরিকান পলিসির কোনো কিছু চেঞ্জ হবে না। যদি সামান্য চেঞ্জের কথা বলা হয় সেটা হবে তার দলের ভেতর থেকে যারা এখন ইনফ্লুয়েন্স করছে তাদের ইনফ্লুয়েন্সটা। ধরা যাক এখন ক্যাশ প্যাটেল হচ্ছে এফবিআই এর প্রধান হবে, এখনো ক্লিয়ারেন্স হয়নি। তারপরে ওই যে নাম কি ওই যে যে হিন্দু নিজেকে দাবি করে, ওর নামটি এখন ভুলে গেলাম, যে সে একটি বড় পজিশনে থাকবে। সে অনেকগুলো বড় পজিশনে কথিত ইন্ডিয়ান প্রো পিপল থাকবে। আবার তারা যে সেই অর্থে ইন্ডিয়াকেই সাপোর্ট করবে সেটা না, সেটার একটা প্রেশার তৈরি হতে পারে। কিন্তু রাজনৈতিকভাবে বাংলাদেশকে আলাদা করে ফরেন স্টেট ডিপার্টমেন্টের যে নীতি আছে তার তেমন কোনো পরিবর্তন হবে না। আর ওইখানে যেটা ওই কথাটা বলা হচ্ছে সেটার কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশে গত প্রায় ২০ বছর যাবৎ বর্তমান উপদেষ্টা যেভাবে প্রেজেন্ট করেছে ক্লিনটন এবং ডেমোক্র্যাটদের মোর ফেভারেবল সে, এবং এটা যেহেতু ডেমোক্র্যাট নয় সেই জন্য অনেকে প্রেডিক্ট করে। তবে এই প্রেডিকশনটা ডেমোক্র্যাটরা থাকলেও যা, রিপাবলিকানরা থাকলেও তার। ডেমোক্র্যাটরা হয়তো মুখে হাসি দিয়ে ইনুসকে জড়িয়ে ধরবে, যেটা বাইডেন করেছে, কিন্তু স্টেট ডিপার্টমেন্ট তার মতো করে, যেমন কিছুদিন আগে স্টেট ডিপার্টমেন্ট থেকে ন্যাশনাল অ্যাডভাইজার ফোন করেছিল বাংলাদেশের উপদেষ্টাকে। এটি একটা বিরল ঘটনা, কারণ ন্যাশনাল অ্যাডভাইজার কার্যত কন্ট্রোল করে সব ধরনের ফরেন পলিসির জিনিসটা, এবং সে সেই পয়েন্ট অফ ভিউ থেকে যখন ফোন করেছে তার সঙ্গে আর কোনো কিছুর সম্পর্ক নাই। ঠিক একইভাবে এখনকার স্টেট ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল অ্যাডভাইজার কমিটি দে উইল ডিসাইড হাউ টু প্রসিড, কিন্তু এর সঙ্গে পলিটিক্যালি মুখে হয়তো বলবে, মুখে যেটা এটা এদের পলিটিক্সের ব্যাপার থাকে, কিন্তু পলিসিতে মূল যে চেঞ্জ সেটি হবে না। ওই নির্বাচন এরা চাইবে, সেটা বাইডেনও চাইতো, এরাও চাইবে, এখানে কোনো পরিবর্তন নাই। এবং এরা নির্বাচন চাইবে এদের লেজিটিমেসির জন্য। সারা পৃথিবীতে এরা যেখানে বলে বেড়াচ্ছে যে গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, সেক্ষেত্রে বাংলাদেশে যদি ওই গণতন্ত্রের উত্তরণটা না হয় তখন তাদের জন্য এটা কমফোর্টেবল জিনিস না, কারণ প্রতিদিনই এদের প্রেসকে ফেস করতে হয়, প্রতিদিন জিজ্ঞেস করে কোথায় গণতন্ত্র নাই, তুমি কি করেছো। ওটাকে উত্তর করার জন্য ওরা কোনো না কোনোভাবে গণতন্ত্র চাইবে। গণতন্ত্র চাইবে মানে কিন্তু রিয়েল গণতন্ত্র কখনো যে হতেই হবে তেমন নয়, একটি নির্বাচনের কথা প্রধানত বলবে। ফলে নির্বাচনটা যদি ন্যূনতম অ্যাকসেপ্টেবল কিছু হয় তখন ওরা বলে দেয় যে এটি একটি গণতান্ত্রিক প্রসেস, প্রবাবলি নট 100% ডেমোক্রেসি, বাট দে উইল ক্লেম দ্যাট দেয়ার ইজ এ প্রসেস হ্যাজ বিন টেকেন। জি, প্রসেস। সেক্ষেত্রে আমরা কিন্তু তারপরেও বিশ্বব্যাপী একটা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। যেমন ট্রাম্পকে পুরো বিশ্বের জন্য ক্ষতিকর বলছেন ব্রিটিশরা, আবার ট্রাম্পের ক্ষমতায় আসা দরকার ছিল বলে মনে করছেন অনেকেই। এগুলো নিয়ে আসলে আপনার অভিমত কি? আমি নিজেও ক্ষতিকর মনে করি। এখন আমি নিজে যখন ক্ষতিকর মনে করি এটা আমার ব্যক্তিগত নাই, ওনার রেকর্ড বলে। রেকর্ড সারা জীবনে এই ভদ্রলোকের রেকর্ড হচ্ছে যে তিনি একটি ক্রিমিনাল মনোভাব সম্পন্ন মানুষ, এবং অফিসিয়ালি পৃথিবীতে সম্ভবত অফিসিয়ালি আমেরিকান ইতিহাসে তো বটেই প্রথম একজন ক্রিমিনাল, অফিসিয়াল ক্রিমিনাল এখন হোয়াইট হাউসে যাচ্ছে, এবং সেটি ঘটছে কিন্তু ঠিক ১ সপ্তাহ আগে এই দেশেই। এবং কোনো ক্রমে আমার কোনোদিনই মনে হয় না যে উনি আসলে জেলের বাইরে জীবন কাটাতে পারবেন। এই টার্ম শেষ হলেও তাকে কোনো না কোনোভাবে এই জেল কোয়ালিফাই করবে। মানুষটির ভেতরে ওই প্রবণতাটা আছে। আপনি যেমন ধরেন ১৫০০ লোক সে মাফ করে দিল যারা গত বছরে রুটান্ডা মানে যেখানে আজকে মানে ওর ইনঅগুরেশনটা হয়েছে। এটি পৃথিবীর কোন দেশের লোক এটা করতো না। আবার তিনিই কিন্তু ওই লোকগুলোকে পাঠিয়েছিলেন ২৫০ বছরের একটা হিস্ট্রিকে চেঞ্জ করার জন্য। ডাজন্ট মেক এনি সেন্স, এবং সেটি তার করার আসলে কোনো ক্ষমতা ছিল না। এটি হতো না কোনোদিন। কিন্তু মানুষ হচ্ছে ওইটা। ওই অর্থে যখন আপনি বলছেন যে সারা পৃথিবীর লোক উদ্বিগ্ন, আমি যেভাবে বলছি ন্যাটো উদ্বিগ্ন হবে। তারপরে সারা পৃথিবীর গণতান্ত্রিক প্রসেসগুলো উদ্বিগ্ন হবে। সেটা কারণ হচ্ছে মানুষ হিসাবে এর কোনো স্থিরতা নাই। এর কোনো রকম স্থিতিশীল মনোভাবাপন্ন কোনো চিন্তা ভাবনা নাই। উনার যা ইচ্ছা পৃথিবীতে তাই বলে দিতে পারবেন। মুসলমান ভোটার দরকার, বলবে আমি মুসলমানের জন্যই জীবনটা দিয়ে দিয়েছি। বিউটিফুলি মাই মাইন্ড ইজ ফর অলওয়েজ মুসলমান। এখন ইহুদিদের দরকার, বলবে যে আমার ইহুদি ছাড়া আর কিছুই এই পৃথিবীতে নাই। এখন খ্রিস্টানদের দরকার, ক্যাথলিকদের দরকার।
অর্থাৎ এই মানবিক যে ব্যাপারগুলো আছে সৌজন্যতার তার ভেতরে কিছু নাই, কিন্তু সামহাও লোকজন এটাকে পছন্দ করে। কিন্তু আমাদের ধারণা দুটো, এক হচ্ছে এখন যিনি যে কারণে জয়ী হয়েছেন সেটা হচ্ছে বাজার, মানে অর্থনীতি, মানুষের কষ্ট হচ্ছে যেহেতু দাম বেড়ে গেছে, এটি হচ্ছে প্রধান। দ্বিতীয় হচ্ছে ঘৃণা। ইমিগ্রেশনের একটা প্রধান ইস্যু আছে, যে ইমিগ্রেশনের প্রধান ইস্যুতে দেখা যাচ্ছে যে আসলে সব অর্ডিনারি লোকগুলো পায়ে হেঁটে আমেরিকাতে ঢুকে যাচ্ছে। আমেরিকা চায় বিদেশি এক্সপার্টদের, কিন্তু কোনো ক্রমে পায়ে হাঁটা লোকদেরকে চায় না, তা না, সেটা ওদের লাগে। বাট থ্যাংক ইউ, আমিও মনে করি যে আসলে অস্থির হওয়ার কারণ হচ্ছে ওইগুলো, কেননা মানুষ হিসাবে ওনার কোনো কনসিস্টেন্সি নেই। জি, অনেক ধন্যবাদ আনোয়ার সাদাত ইন্ডিপেন্ডেন্ট নিউজে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য। আপনাকে ধন্যবাদ রাকিব। শপথ গ্রহণের মধ্য দিয়ে সোমবার আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 4 বছর পর হোয়াইট হাউসে ফিরে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সাথে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করা হচ্ছে। বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় মার্কিন প্রেসিডেন্টকে। বৈশ্বিক রাজনীতির দীর্ঘ ইতিহাসে বহু কারণে আলোচিত সমালোচিত হতে হয়েছে তাদের মধ্যে একজন হলেন ডোনাল্ড ট্রাম্প। 2017 সালে যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে প্রথম ক্ষমতা গ্রহণ করেন এই ব্যবসায়িক ব্যক্তিত্ব। সে সময় বেশ কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে পুরো মেয়াদ জুড়েই ছিলেন আলোচনার শীর্ষে। 4 বছরের বিরতির পর আবারও 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন ট্রাম্প। সোমবার শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদে ক্ষমতা গ্রহণ করেন। John Trump do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. That I will faithfully execute. That I will faithfully execute. The office of President of the United States. The office of President of the United States. দ্বিতীয় মেয়াদে বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে রিপাবলিকান এই নেতার জন্য। বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে কৌশলগতভাবে বিশ্বের বড় শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। রাশিয়া, চীন, ইরান এবং মধ্যপ্রাচ্য ইস্যুতেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথাও উঠে আসছে তার নতুন শাসনামলে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আধিপত্য বিস্তারের ক্ষেত্রে নেতানিয়াহু প্রশাসনকে ট্রাম্প কতটা নিয়ন্ত্রণ করতে পারবেন তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশ্লেষকরা। সেই সাথে রয়েছে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধের চ্যালেঞ্জ। যদিও নির্বাচনী প্রচারণায় ক্ষমতায় আসার পরপরই যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। ইরানের পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্য ইস্যুকেও ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে। এক্ষেত্রে তাকে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রয়েছে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক সহজ করার চ্যালেঞ্জও, কারণ ক্ষমতায় আসার আগেই চীনা পণ্য আমদানিতে 60% পর্যন্ত শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যেমনটা আগেই জেনেছেন, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে আরও জানাতে ফ্লোরিডা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM সোলাইমান। ট্রাম্পের শপথের প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ কি বলছে, বিশেষত প্রবাসী বাংলাদেশিদের অভিমত কেমন? 47তম প্রেসিডেন্ট হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন কিছুক্ষণ আগেই হোয়াইট হাউসে তিনি প্রবেশ করেছেন তার সরকারি বাসভবনে। এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে তিনি হোয়াইট হাউসের কর্মকর্তারা তাকে গ্রহণ করেছেন এবং যেমনটা বলেছেন যে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা আসলে কিছুটা উচ্ছ্বসিত আছে, কিছুটা আতঙ্কিত আছে। আমি সকালের খবরে যেমনটা বলেছিলাম যে এখানে অনেক অবৈধ অভিবাসীরা তারা আতঙ্ক রয়েছে যে ডোনাল্ড ট্রাম্প বারবারে বলছেন যে অবৈধ অভিবাসীদেরকে বিতাড়িত করা হবে, এদেশ থেকে বের করে দেওয়া হবে। কিন্তু তিনি আসলে স্পেসিফিক বলেছেন যে অবৈধ অভিবাসী বলতে যাদেরকে বোঝানো হয়েছে যারা ওয়ার্ল্ড টপকে এসেছে, মেক্সিকান দিয়ে বা বর্ডার দিয়ে যারা কোনো ফিঙ্গারপ্রিন্ট যারা এসেছে তাদেরকে আসলে তিনি, এবং যারা এখানে অপরাধ সংগঠিত করেছেন এবং অপরাধী সাব্যস্ত হয়েছেন, যাদেরকে আদালত কর্তৃক ডিপোর্টেশন করা হয়েছে অপরাধের কারণে, তাদেরকে মূলত আজকের পর থেকে তাদেরকে ধরে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু যারা কোনো অপরাধ করেনি কিংবা যাদের কোনো যারা এখানে বৈধভাবে এসেছেন, যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছেন, তাদেরকে আসলে কোনো অসুবিধা হবে না। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখেছে,
জো বাইডেন আজকের পরে বলেছেন যে তিনি আজকে সূর্যাস্তের সাথে সাথে হবে এখানে সীমান্তে বন্ধ করে দেওয়া হবে এবং কোনো অপরাধীর জায়গা এখানে হবে না। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখেছি, জো বাইডেন তিনি আজকে ক্যালিফোর্নিয়াতে সর্বশেষ এয়ারফোর্স ওয়ানে তিনি চলে গেছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে আজকে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন এবং তিনি 10টির বেশি নির্বাহী আদেশ জারি করেছেন। তার প্রথমটি রয়েছে যে এখানকার যে অবৈধ অভিবাসীদেরকে যে তিনি এই দেশ থেকে বিতাড়িত করবেন এবং সীমান্ত বন্ধ করে দিবেন এবং আর কোনো অবৈধ অভিবাসীদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রবাসীর জন্য আজকে একটি স্বাধীনতা দিবস, যুক্তরাষ্ট্রবাসী আজকে মুক্ত হলো এবং এই বিষয়টিকে আসলে এই বিষয়টি কে আসলে সমালোচনা করেছেন ডেমোক্রেট দলীয় সিনেটররা এবং তারা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে তিনি এই বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রবাসীকে তিনি অপমান করেছেন এবং তিনি আগের শাসনামলে যে বাইডেনের প্রশাসনের তিনি মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। 47তম প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. সোলাইমান। 26 জেলায় জেলা প্রশাসক পদে রদবদল হচ্ছে। মার্চের মধ্যে নতুন ফিট লিস্ট তৈরিতে ইউএনও ও এডিসি পদে কাজের অভিজ্ঞতার শর্ত শিথিল হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে বঞ্চিতরা যাতে নিয়োগ পেতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয়। এরপর 64টি জেলায় ডিসি পদে আনা হয় পরিবর্তন, কিন্তু সেখানে পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অনেকে জায়গা পায় বলে অভিযোগ উঠে। এ অবস্থায় নতুন করে ডিসি নিয়োগের ফিটলিস্ট তৈরি হচ্ছে। বর্তমানে জেলা প্রশাসক পদে 24 ব্যাচের 26 জন, 25 ব্যাচের 26 জন আর 27 ব্যাচের 12 জন কর্মরত আছেন। 24 ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতির ফিটলিস্ট হচ্ছে। ফলে এই ব্যাচের সবাইকে মার্চের মধ্যে সরিয়ে নেয়ার পরিকল্পনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এসব জেলায় ডিসি পদে নিয়োগের জন্য 25, 27 এবং 28 ব্যাচের কর্মকর্তাদের ফিটলিস্ট করা হচ্ছে। প্রশাসনের ভূমিকাটা আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের উচিত হবে মাঠ পর্যায়ে যাতে কর্মকর্তারা সঠিকভাবে কাজ পরিচালনা করতে পারে সেই ধরনের একটা কর্ম পরিবেশ সৃষ্টি করা। এটা আমাদের এই প্রশাসন থেকে শুরু করে জনগণ পর্যন্ত প্রত্যেকের কিন্তু একটি দায়িত্ব রয়েছে বলে আমরা মনে করি। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে কাজ না করলে ডিসি হতে পারবেন। তবে মাঠ প্রশাসনের যে কোনো পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন যোগ্য সৎ কর্মকর্তাদের বাছাই করে ডিসি নিয়োগ দিতে হবে। আমার মনে হয় এবং বর্তমান প্রশাসন ব্যবস্থায় তাদের গতিশীলতা আনার জন্য এদেরকে পুরোপুরিভাবে তাদের অতীতের 5 বছর 10 বছর বা তার আগের বছরগুলোর তাদের মূল্যায়ন করা দরকার। ইউএনও এবং ডিসি পদেও রদবদল করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একজোট হয়ে দল পুনর্গঠন করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। গুলশান কার্যালয়ে দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। প্রথমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরে জ্যেষ্ঠ নেতারা প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব জেলা উপজেলায় রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র চালুর পরামর্শ দেন। বলেন, শুধু স্লোগান যথেষ্ট নয়, মেধা চর্চাও করতে হবে। আমাদের যে কর্মীরা আসে স্লোগান নিয়ে, একটা পতাকা নিয়ে আসে, সাধারণত ভাইদের পিছনে আসে, এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিতে থাকে, তারপরে স্লোগান দেয় পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা রাজনীতি না। আমি একটা জিনিস শুধু আপনাদেরকে যেটা বারবার বলতে চাই,
যে আমাদের আসলে প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি। আমাদের নেতা কর্মীরা আমরা কেন জানি না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 15 বছরে বিগত সরকারের দমন-পীড়নে বিএনপি বিপর্যস্ত, তাই দল পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, বিএনপি পুনর্গঠিত হলেই ভবিষ্যতে রাষ্ট্র মেরামত করা সম্ভব হবে। দলকে পুনর্গঠিত, যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো, আমরা আগামী দিনে আমাদের 31 দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো, রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করতে পারবো। আসুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে থেকে। ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে ভবিষ্যতে বিএনপি জনগণের সমর্থন পাবে বলেও আশা করছেন তারেক রহমান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 3 বছর দেশে প্রতি মাসে মূল্যস্ফীতির তুলনায় পিছিয়ে মজুরি বৃদ্ধির হার। এতে প্রকৃত আয় কমায় জীবন ধারণে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। পরিকল্পনা উপদেষ্টাও স্বীকার করছেন, খাদ্যের উচ্চ মূল্যস্ফীতির চাপে আছে নির্ধারিত আয়ের মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, বিদায়ী সরকারের পথে হাঁটায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বর্তমান সরকারও। বেসরকারি চাকরিজীবী উৎপলবাবুর বেতন গত 2 বছরে বাড়েনি, কিন্তু বাড়ি ভাড়া, নিত্যপণ্যের দাম এক জায়গায় থেমে নেই। তাই বাজারে এসে তার হিমশিম অবস্থা। মুরগি খেতে যেতাম সপ্তাহে, মাসে একটা বা 2টা, এখন আমি সেটা খেতে পারি না। ডিম খেতে চাইতে যদি আমার চাহিদা আসছিল আগে, মনে করেন মাসে আমি 30টা বা 40টা আমার মাসে লাগতো, সেখানে আমি 20টা করে আনতেছি। তার মতো মধ্যবিত্তের জীবনেই যখন এমন অবস্থা, তখন নির্ধারিত নিম্ন আয়ের মানুষের কষ্ট ভিন্ন মাত্রার। ব্যয়ের সঙ্গে সঙ্গতি না থাকায় করতে হচ্ছে ধার কর্জ। এই মাসে যে স্যালারি দিচ্ছে, এই স্যালারি দিয়ে আরো হলাত করে ওই মাসে আবার টানা ইসরা চলে, ধরেন আপনার প্রত্যেক মাসেই আপনার হলাতের উপরে চলতে হয়। শীতকালে সবজির দাম কিছুটা কমেছে, তবে ডাল, ডিম, তেল, চিনি, চাল সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দামেই অস্বস্তি। বিক্রেতারা বলছেন, 3 বছরের ব্যবধানে 50% পর্যন্ত দাম বেড়েছে বেশিরভাগ পণ্যের। নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, প্রত্যেকগুলো আপনার প্রায় 40-45 আপনার শতাংশ হারে বাড়ছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, 2022 সালের জানুয়ারির পর 2024-এর ডিসেম্বর পর্যন্ত কোনো মাসেই মজুরি মূল্যস্ফীতিকে পেছনে ফেলতে পারেনি। বিদায়ী মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল 12.9%। খাদ্যের মূল্যস্ফীতি তো একটু বেশি, এখনো বোধহয় 12-13% মতো। যাদের নির্দিষ্ট আয় তারা তো তাদের কষ্ট হয়ই। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেবল সুদহার বৃদ্ধি, আমদানি শুল্ক কমানোই যথেষ্ট নয়। তাদের মতে, সরবরাহ ব্যবস্থায় অন্তর্বর্তী সরকার এখনও মূল সমস্যা শনাক্ত করতে পারেনি। বর্তমান সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বা মূল্যস্ফীতিকে কমিয়ে রাখবার ক্ষেত্রে প্রকারান্তর আসলে ব্যর্থ হয়েছে। পূর্বতন সরকার যে কাঠামোতে মূল্যস্ফীতি সমন্বয়ের চেষ্টা করেছে, এই সরকারের উদ্যোগগুলো তার থেকে বাইরে না, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি মনে হচ্ছে সমস্যাটি এড়িয়ে যাওয়ার প্রবণতা আছে। চড়া মূল্যস্ফীতি বিবেচনায় নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে আবারও টিসিবি ট্র্যাক সেল চালুর তাগিদ দেন পর্যবেক্ষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাজারে সয়াবিন তেলের সংকট কাটছে না। বোতলজাত সয়াবিন তেলের সংকটে এখন যুক্ত হয়েছে খোলা সয়াবিনও। ব্যবসায়ীদের দাবি, দাম বাড়াতে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই সংকট। আসন্ন রমজানে সয়াবিনের বাজার সহনীয় রাখতে দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ। প্রায় 1.5 মাস ধরে চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। বেশিরভাগ বিপণনকারীরা বোতলজাত সয়াবিনের অর্ডার নিচ্ছেন সংশ্লিষ্ট কোম্পানির অপ্রচলিত পণ্য নেয়ার শর্তে, বলছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এর মধ্যে কয়েকদিন থেকে খোলা সয়াবিন তেলেরও সংকট প্রকট হয়েছে। খাতুনগঞ্জের 50% সয়াবিনের বাজার এস আলমের দখলে। এছাড়া অন্যান্য বড় ব্যবসায়ীরাও কমিয়ে দিয়েছে উৎপাদন, ফলে বাজারে তৈরি হয়েছে সংকট। ব্যবসায়ীরা জানান, কিছুদিন ধরে মিল থেকে পণ্য পেতেও সময় লাগছে। ওরা বলতেছে ওদের কাছে আসতেছে না, তখন যা মার্কেটে যা আছে তা দেখছি আমাদেরকে। দোকানে না রেখে রাখে, ঘরে রেখে এটা সঙ্গে সৃষ্টির দাম বাড়ায়। এই সংকট যাতে রমজানে না পড়ে, সেজন্য এখনই সরকারকে উদ্যোগ নেয়ার তাগিদ ব্যবসায়ীদের। আগে বড় আকারের প্রায় 40 থেকে 50%
ভোজ্য তেল সরবরাহ করতেন তারা কিন্তু আগের মতো সেই সরবরাহটি ঠিকভাবে দিতে পারছেন না। সেক্ষেত্রে বিকল্প বাজার হিসেবে আমাদের অবশ্যই এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাজারে তেলের এই সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী লিটারে 4 থেকে 5 টাকা দাম বাড়িয়ে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর পল্লবীতে একাধিক মামলার আসামি মোহাম্মদ বাবু ওরফে ব্লেড বাবুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তাকে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন সোমবার বিকেল 3:45টার দিকে পল্লবীর 12 নম্বর সেকশনের সিরামিক রোডে চাপাতি ও ছুরি দিয়ে আঘাতের পর ইট দিয়ে থেতলিয়ে বাবুকে ফেলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় খ্রিস্টান হাসপাতালে নেন, পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই ঘটনায় রমজান নামে আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি বাবুর স্বজনদের। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বাবুর বিরুদ্ধে ছিনতাই, হত্যা, সন্ত্রাসী কার্যক্রম সহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এখানে তাদের উভয় পক্ষের মধ্যে একটু সংঘর্ষ বা এই ধরনের কোনো মনোমালিন্যর কারণে এই ধরনের ঘটনা ঘটছে আর কি। মৃত ব্যক্তির পরিবার যদি পল্লবী থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামের সন্দ্বীপের গাছুয়ায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় জাহাঙ্গীর আলম আইয়ুব নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে গাছুয়ার সীমান্ত মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে সম্প্রতি কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন জাহাঙ্গীর। তিনি জেলে থাকাকালীন সন্দ্বীপ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন সুমনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। সে টাকা ফেরত নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এই বিরোধের জেরেই সুমন গাছুয়া গিয়ে জাহাঙ্গীরের উপর হামলা চালায় বলে জানায় পুলিশ। এ ঘটনায় সুমনের এক সহযোগীকে আটক করেছে পুলিশ। ময়লার ভাগাড়ে আর জায়গা নেই। এখন কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্জ্য ছড়িয়ে পড়ছে আশেপাশের জমি ও রাস্তাঘাটে। ভাগাড়ের তীব্র দুর্গন্ধ, মশা, মাছি আর ময়লা পোড়ানোর ধোঁয়ার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে সদর উপজেলার অন্তত 7 গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। সিটি কর্পোরেশন বলছে ভাগাড় উন্নয়নে 2টি প্রকল্প চলমান রয়েছে। 40 বছর আগে কুমিল্লা সদরের জগন্নাথপুরে পৌরসভার জন্য প্রায় 11 একর জমি নিয়ে তৈরি করা হয় ময়লা ফেলার ভাগাড়। পৌরসভা থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনে উন্নীত হলেও ভাগাড়টির আয়তন বাড়ানো হয়নি। তাই ভাগাড়ের সীমানা প্রাচীর উপচে কঠিন ও তরল বর্জ্য ছড়িয়ে পড়ছে আশেপাশের বাড়িঘর, জমিজমা ও রাস্তাঘাটে। রিসাইক্লিংয়ের ব্যবস্থা না থাকায় উন্মুক্ত আবর্জনার ভাগাড় থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এছাড়া প্লাস্টিক বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে আশেপাশের 7 গ্রামের অর্ধলক্ষাধিক বাসিন্দা। বাচ্চারাও যদি ভুল করে পানিগুলো ধরে বাচ্চাদের গায়ে বিসি বা অ্যালার্জি এরকম চর্মরোগের মতো হয়ে যায়, বাচ্চাদের সহজে এগুলো যাইতে চায় না। এই ডাম্পিংয়ের কাজটা যদি করে তো সবচেয়ে এলাকা মানুষের লাগে ভালো হবে, আমাদের এই 4-5টা গ্রামের লাগে ভালো হবে। জনবসতি এলাকা থেকে উন্মুক্ত ভাগাড়টি না সরালে ময়লা আবর্জনা থেকে রোগ ছড়ানোর বিস্তৃতি বাড়বে বলে জানালেন বাপা। সমস্ত ভাইরাল ডিজিজ এখন যেগুলো দেখা যায় আমাদের দেশে, এগুলো সবকিছুর উৎপত্তিস্থল কিন্তু এখন এই সমস্ত ভাগাড়। আধুনিকায়ন না করলে আমার মনে হয় মানুষের জন্য আর ওইটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ভাগাড় উন্নয়নে 2টি প্রকল্প চলমান রয়েছে জানিয়ে তা বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। সিজিপিতে আমরা আরও 25 একর জায়গার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়েছি। তো এখন যেটা হচ্ছে, এখন আপাতত 15 একর জায়গা অ্যাকোয়ারের কার্যক্রম চলমান আছে। বিগত কয়েক বছর ধরে ভাগাড় উন্নয়নে প্রকল্প নেওয়া হলেও তা কখনোই আলোর মুখ দেখেনি। দিন যত যাচ্ছে ভাগাড় থেকে চরম দূষণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই নিয়ে জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, ময়লার ভাগাড়ের জায়গা নেই, আশেপাশে ছড়িয়ে পড়ছে, এতে আসলে ভোগান্তি এবং স্বাস্থ্য ঝুঁকিটা কিরকম রয়েছে এবং কি পরিকল্পনা নেওয়া হচ্ছে এটি রোধে? আসলে কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য যে ভাগাড়টি জগন্নাথপুর ইউনিয়নে করা হয়েছে সেটি কিন্তু 40 বছরের পুরনো। যখন কুমিল্লা
পৌরসভা ছিল তখন এই পৌরবাসীর যে ময়লা আবর্জনা সেটি ফেলার জন্য কিন্তু এই ভাগাড় তৈরি করা হয়। তো 40 বছর পরেও কিন্তু একই দশা এই ভাগাড়টি, শুধুমাত্র সীমানা প্রাচীর করা হয়েছিল। তো ওই এলাকার মানুষ আসলে যে ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে, তারা যেটি দাবি করে সবসময় যে সেই এলাকাতে আমরা বেশ কয়েকটি ঘরে গিয়ে দেখেছি যে সেখানে প্রতিবন্ধী শিশু রয়েছে। তারা বলছে যে এই ময়লার ভাগাড় থেকে ক্রমাগত যে দূষিত দুর্গন্ধ বের হয় এবং এই ময়লা পোড়ানোর যে ধোঁয়া বের হয়, এই ধোঁয়ার প্রভাবের কারণে সেখানে শিশু জন্ম নেয় আসলে প্রতিবন্ধী হয়ে, সেটি কিন্তু তারা দাবি করছে। চিকিৎসকরাও কিন্তু বলছেন যে সাধারণত মানুষ যদি দীর্ঘদিন একটানা দূষিত পরিবেশে থাকে কিংবা দুর্গন্ধের মধ্যে থাকে কিংবা সেখানে যে প্লাস্টিক ওয়েস্টেজ আছে, প্লাস্টিক বর্জ্য, সেগুলো পোড়ানোর ধোঁয়ার মধ্যে থাকে, তাহলে কিন্তু ক্যান্সারের মতো মরণ ব্যাধি পর্যন্ত হতে পারে। তো দীর্ঘ 40 বছর কিন্তু এই ঝুঁকি নিয়ে তারা সেখানে বসবাস করছে। তো গত 15 বছর কিন্তু সেখানে আধুনিকায়নের কথা আমরা শুনে আসছিলাম যে ময়লার ভাগাড়টি সরিয়ে নেওয়া হবে কিংবা সেখানে আধুনিকায়ন করে বর্জ্য থেকে আসলে তেল কিংবা বিদ্যুৎ তৈরির যে বিভিন্ন প্রকল্পের কথা আমরা শুনে আসছিলাম, কিন্তু সেসব কিন্তু কখনোই আলোর মুখ দেখেনি। বরং এই এলাকাবাসী যেটি বলেছে যে তাদেরকে এক ধরনের ধোঁয়াশার মধ্যেই রাখা হয়েছিল। তারা এই ময়লার ভাগাড়টি সরে যাবে কিংবা সেটি নিরাপত্তার মধ্যে আসবে, সুরক্ষার মধ্যে আসবে, সেটি চিন্তা করে কিন্তু তারা তাদের বাড়িঘর সরায়নি। বরং আস্তে আস্তে যখন জনসংখ্যা বাড়তে শুরু করেছে, জনবসতি কিন্তু ভাগাড়ের কাছাকাছি, খুব কাছাকাছি গিয়ে পড়েছে। তো এখন যারা ভাগাড়ের পার্শ্ববর্তী জায়গাতে বসবাস করছে, তাদের শিশুদের অবস্থা আমরা দেখেছি। ময়লার ভাগাড় থেকে যে তরল বর্জ্য বেরিয়ে আশেপাশের খালে কিংবা মাঠে চলে আসছে, সেই বর্জ্য কিন্তু মানুষের শরীরে লাগলে পরে আমরা দেখছি যে চর্মরোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এছাড়া পশু পাখি, গবাদি পশু যারা মাঠের ঘাস খাচ্ছে, তারা পানি খাচ্ছে, সেই পানি সেগুলোও কিন্তু মৃত্যুবরণ করছে, সেটা কিন্তু এলাকাবাসী বলছে। তো এখন হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন বলছে যে তারা 2টি প্রকল্প হাতে নিয়েছে। এখন যত দ্রুত সম্ভব সরকারের দৃষ্টি আকর্ষণ করা গেলে এই ভাগাড়টি উন্নয়ন কিংবা সেটি সরিয়ে নেওয়ার ব্যাপারে তারা উদ্যোগ নিতে পারবে। তো এই এলাকাবাসীর দাবি যে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের এই প্রত্যাশা আসলে পূরণ হবে। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ খবর। কুমিল্লা থেকে বজ্র ব্যবস্থাপনার সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। উৎপাদন ও লোকসানের ঝুঁকি কম থাকায় লক্ষ্মীপুরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সুপারির চাষ। কৃষকরা বলছেন রোপণ করলে তেমন পরিচর্যা লাগে না গাছটির, ফলন দেয় 25 থেকে 30 বছর। এই বছরে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি জেলায় কয়েক কোটি টাকার সুপারি কেনা বেচার আশা কৃষি বিভাগের। লক্ষ্মীপুরের 5 উপজেলায় প্রায় 7,360 হেক্টর সুপারি বাগান রয়েছে। এসব বাগানে 19,000 মেট্রিক টন সুপারি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। চাষিরা বলছেন সুপারি গাছ একবার রোপণ করলে তেমন পরিচর্যা ছাড়াই টানা 20 থেকে 25 বছর ফলন দেয়। আবহাওয়া অনুকূলে থাকায় এবং আধুনিক পদ্ধতিতে দিন দিন বাড়ছে উৎপাদন। সুপারি বাগান করতে অত খরচ পড়ে না, যেহেতু একটি লাভজনক ব্যবসা এবং লাভজনক বাগান থাকে, তো সেক্ষেত্রে অল্প খরচে মানুষ মোটামুটি সুপারির ফলনটা ভালো করতে পারে। ব্যবসায়ীরা জানান প্রতি কাউন্ট বা 1280টি সুপারি বর্তমানে বিক্রি হচ্ছে 2800 থেকে 3100 টাকায়, যা গত বছরের চেয়ে 1000 টাকা বেশি। সুপারির দাম বেশি, ফসলের দিকে একটু কম আর কি, কিন্তু ফসল কম হওয়ার কারণে বাজারটা অনেক বেশি আর কি। এক কাউন্ট সুপারি কিনতে হইলে 2800, 2900, 3000, 3100 টাকা খরচ হয়। বাজার দর ভালো, পোকার আক্রমণ ও রোগবালাই কম হওয়ায় দিন দিন জেলায় সুপারির চাষ জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। এবার লক্ষ্মীপুরে অন্যান্য বছরের তুলনায় সুপারির আবাদ খুব ভালো হয়েছে এবং ফলনটাও খুব ভালো হয়েছে। এতে করে কৃষকও আর্থিকভাবে ভালো লাভবান হচ্ছে। সুপারির বাজার মূল্য খুবই বেশি। জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ সারা দেশেই যাচ্ছে লক্ষ্মীপুরের সুপারি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।